আমাদের এই দেশে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ভোক্তা আসলে আমরা সবাই, যিনি বিক্রি করছেন পণ্য সেবা তিনি যেরকম ভোক্তা, আমরা যারা গ্রহণ করছি আমরা সবাই ভোক্তা। কারণ দিন শেষে সবাইকে আসলে প্রোডাক্ট অথবা সেবা কনজিউম করতে হয়, সুতরাং যিনি কনজিউম করেন তিনিই আসলে ভোক্তা। সুতরাং আমরা সবাই আসলে ভোক্তা। এবং এটি এমন শুনতে খারাপ লাগলো, এমন বিষয় যে আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরেও কিন্তু আমরা ভোক্তাই থাকি, কারণ আমাদের কিন্তু কাফনের কাপড় লাগে। সুতরাং ভোক্তার যে ডেফিনেশনটি এটি বড়। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে স্ট্যান্ডার্ড যে বিষয়টা, এই ভারতীয় উপমহাদেশে স্ট্যান্ডার্ডের যাত্রা শুরু হয়ে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন স্থাপনের মাধ্যমে 1946 সালে। এটা ছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। 1956 একটা কলম্বো প্ল্যান নামে ব্রিটিশ গভর্নমেন্টের একটা প্ল্যান ছিল। প্ল্যানের আওতায় এই উপমহাদেশে একটা ল্যাবরেটরি স্থাপিত হয়, পার্টিকুলারলি ইন ঢাকা একটা ল্যাবরেটরি স্থাপিত হয়। সেটা হচ্ছে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে CTL। 1958 সালে অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট স্থাপনের ঠিক 12 বছর পর বাংলাদেশে এই পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, তৎকালীন পাকিস্তানে পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট স্থাপিত হয়। এটা যখন বাংলাদেশ স্বাধীন হয় তার আগে ঢাকাতে PSI একটা অফিস স্থাপিত হয় 1963 সালে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে PSIটা পরিবর্তিত হয়ে নাম হয়ে যায় BDSI, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। স্বাধীনতার পরে এই CTL বা সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি এবং BDSI এই দুইটা প্রতিষ্ঠান একেবারে পৃথক সত্তা হিসেবে তার কাজ শুরু করে গিয়েছিল। এটা চলছিল 1984 পর্যন্ত। 1985 সালে সরকারের একটা সিদ্ধান্ত হয় যে BDSI এবং CTL এই দুইটা প্রতিষ্ঠানকে মার্জ করে দেওয়া দরকার, এবং সরকারের এই সিদ্ধান্তের আলোকে তৎকালীন সামরিক সরকার একটি ফরমান জারি করে, যেটা ছিল একটা অর্ডিন্যান্স, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সের জারির মাধ্যমে একটি নতুন প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে, যার নাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, সংক্ষেপে যার নাম হচ্ছে BSTI। বর্তমানে আমি মনে করি সে সবচাইতে আলোচিত মুখ এবং পরিচিত মুখ, এবং আমাদের মোটামুটি এখন এই যে ফলোয়ারের কথা বলেছেন স্যার, ফেসবুক ফলোয়ার, এই ফেসবুক ফলোয়ারের 30 লক্ষ হলে আমার মনে হয় মোর দ্যান 90% হলো স্যারের ব্যক্তিগত ফলোয়ার। আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব HM শফিকুজ্জামান, মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্যারের কারণেই স্যার আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে এত চমৎকার কাজ করে, এটা আসলে স্যার আপনার বিভিন্ন অভিযানের কারণে, বিভিন্ন জায়গায় আপনার মোটিভেশনাল স্পিচ, ওয়ার্কশপ, বিভিন্ন জায়গায় আপনার যেই সরব উপস্থিতি, যার ফলে কিন্তু এটা একেবারে গোটা দেশ জুড়ে সাড়া পড়েছে। আমরা ভিডিও তো অনেক দেখলাম। এটা আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে, এটা আসলে সময়ের দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সবচাইতে আমরা নিজেরাও এটার কিন্তু পার্টিসিপেন্ট, আমরা নিজেরাও ভোক্তা। আমরা যদি নিজের কথাও চিন্তা করি কর্মকর্তার বাইরে, আমরা নিজেরাও ভোক্তা। অতএব আমাদেরকেও কিন্তু সেন্সিটাইজ দরকার, এবং আমি মনে করি যে একেবারে যুগোপযোগী একটা ওয়ার্কশপ হয়েছে। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের বগুড়া জেলায় এরকম চমৎকার একটি ওয়ার্কশপ আয়োজনের জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে গত 2 দিন যাবৎ স্যার বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যেভাবে আলোচনা করেছেন, যেভাবে মিটিং করেছেন, এতে আমি মনে করি যে স্যার আপনার যে প্রত্যাশা আছে বগুড়ার প্রতি, সেই প্রত্যাশা অবশ্যই আমরা আপনার নির্দেশনা মতে বাস্তবায়ন করতে সক্ষম হব। তো স্যার আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনার তৎপরতার কারণে স্যার আমরা যেরকম বারবার মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা কথা দিতে চাই আমি স্যার, আমাদের আপনারা সেভাবে নির্দেশনা দিচ্ছেন স্যার মন্ত্রণালয়ে, আমরা সেভাবেই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি। এখানে আমাদের নতজানু নীতি অবলম্বন করার কোনো সুযোগ নাই। মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে এবং ফুড ক্রাইসিস নিয়ে আর্টিফিশিয়াল বাজার মজুদ করে আর্টিফিশিয়াল দাম বাড়িয়ে দিয়ে তাদের সাথে স্যার কোনো আপোষ হতে পারে না।